সিরিয়া স্বৈরাচারী শাসকের ক্ষমতা শেষ হয়, অর্থাৎ বাশার আল আসাদের সাম্রাজ্য গুড়িয়ে ভেঙে দেয় বিরোধীরা। যখন এই খবরটা পড়লাম তখন এই খবরটা পড়ে একটা জিনিস মাথায় এলো, সেটা না বললেই নয়, যেটা হচ্ছে হীরক রাজা যখন পতন হয়, মুভিটাতে যখন দেখানো হয় যে হীরক রাজা যখন পতন হয়, ঠিক তখন একটা কথা বলেছিল, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। ঠিক তেমনই সিরিয়ার মানুষজনেরা তার সাম্রাজ্য ধরে এমন জোরে টান মেরেছে, এমন বিরোধিতা করেছে যে স্বৈরাচারী শাসকের সাম্রাজ্য ভেঙে পড়ে এবং বাশার আল আসাদকে দেশ ছেড়ে পালাতে হয়। আসবো সেই প্রসঙ্গে। নমস্কার, বিবিধ নিউজ থেকে আমি শ্রেয়া। 27 ফেব্রুয়ারি 2011 সালে এই ঘটনার সূত্রপাত ঘটে। এই ঘটনার সূত্রপাত কেন ঘটে বলছি, কারণ সেই দিনে একটা বাচ্চা ছেলেকে, যে ক্লাস 7-এ পড়ে, একটা সিরিয়ার এক প্রত্যন্ত গ্রাম থেকে, সেই মানে যে গ্রামটির নাম হচ্ছে তারা, সেই ছেলেটিকে হাতে হাতকড়া পরিয়ে, নাবালক একজন ছেলেকে হাতে হাতকড়া পরিয়ে 10 জন পুলিশ টিম আসে তাকে নিতে। সেই ছেলেটিকে নিয়ে যায় পুলিশ স্টেশনে এবং তার উপর 45 দিন ধরে তার উপর অত্যাচার চালানো হয়। কি অত্যাচার চালানো হয়? তার উপর মানে তাকে উলঙ্গ করে বেধড়ক মারধর থেকে শুরু করে তার নখ উপড়ে দেওয়া এবং শাওয়ার চালিয়ে তাকে সেখানে কারেন্ট দিয়ে তাকে স্নান করানো, এরকম একজন নাবালক ছেলের উপর অত্যাচার করা হয়। এবং এই অত্যাচারের কথা সিরিয়া মানুষজনের সামনে আসতে এই বিক্ষোভে ফেটে পড়ে। তারা আন্দোলন এবং বিরোধিতা করতে চালু করে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে। ঠিক বাচ্চাটাকে কেন গ্রেফতার করা হয়? কারণ বাচ্চাটি একটা রঙের স্প্রে দিয়ে দেওয়ালে লিখেছিল, স্কুলের দেওয়ালে লিখেছিল কি না, ইটস ইয়োর টার্ন ডক্টর। কেন ওই ছেলেটি লিখে ইটস ইয়োর টার্ন ডক্টর? আচ্ছা, ডক্টরটা কে আমি সেটা বলিনি, ডক্টর কেন বলছে? কারণ বাশার আল আসাদ কিছু বহু দিনের জন্য বিদেশে থেকে পড়াশোনা করেছেন এবং তিনি একজন চোখের ডাক্তার ছিলেন। এই জন্য সিরিয়ার মানুষজনেরা তাকে ডাক্তার বলতেন। এবং এই যে বাচ্চা ছেলেটি যে লেখে দেওয়ালে স্প্রে দিয়ে ইটস ইয়োর টার্ন ডক্টর, এটি বলার কারণ হচ্ছে 2010 সাল থেকে ঠিক যারা ডিক্টেটরশিপ যারা ছিলেন দেশের, যেমন আরবের প্রথম চালু হয় এই যুদ্ধ, আরবে প্রথম চালু হয় 2010 সালে বিদ্রোহ দেখা যায়, যেখানে ডিক্টেটরশিপ আবেদিন বেন আলীকে রাজ্য থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়। কারণ তিনিও ঠিক স্বৈরাচারী শাসনের ভূমিকাই নিচ্ছিলেন, তিনিও বিভিন্নভাবে অত্যাচার করছিলেন আরবের মানুষের উপর। এবং শুধু আরবেই ঘটনা থেমে থাকে না, শুধু আরবেই স্টুডেন্টরা বিক্ষোভ করে না, ইনফ্যাক্ট আমরা এই রিসেন্ট দেখলাম বাংলাদেশে স্টুডেন্টরা বিক্ষোভে ফেটে পড়ে এবং তার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে ছাড়তে হয়, তার শাসক তার গদি তাকে ছাড়তে হয় শেখ হাসিনাকে। ঠিক তেমনই মিশর, লেবানন, আলজেরিয়ান, জোর্ডান, ইরাক প্রভৃতি দেশে একের পর এক আন্দোলন চালু হয় এবং সেখানকার দেশের ডিক্টেটরশিপ যারা যেই দেশে ছিলেন আর কি, তাদেরকে দেশ ছাড়তে হয়। এবং ঠিক এই ভয়টাই পেয়েছিল সিরিয়া, যে এরপরে যাতে তাদের দেশের মানুষজন তার উপর যাতে বিক্ষোভ বা কোনো রকম আন্দোলন না করে, ঠিক এই ভয়টাই পেয়েছিল। এবং তার জন্য সবাইকে তার যারা অনুগামী ছিল এবং তার সাথে যারা কাজ করতো তাদেরকে বলে রেখেছিল যাতে কোনো রকম সরকারের বিরুদ্ধে আন্দোলন যাতে সিরিয়ার মানুষজনেরা না করতে পারে এবং কোনো রকম যাতে সরকারি বিরুদ্ধে কোনো যাতে কাজকর্ম না হয়, সেটার জন্য তাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছিল, তাদের যাতে কোনো রকম আন্দোলন সরকারের বিরুদ্ধে না হয়। এইবার কথাটা হচ্ছে যে 1963 থেকে শুরু করে 2011 অবধি একটা ইমার্জেন্সি লাগু করা ছিল সিরিয়ার দেশের বুকে, একটা ইমার্জেন্সি লাগু করা ছিল। সেই ইমার্জেন্সিতে কি বলা হয়েছিল? সেই ইমার্জেন্সিতে রয়েছিল কিনা 5 জনের বেশি কোথাও কোনো লোকজন একত্রিত হতে পারবে না, সরকারি বিরোধিতা কোনো রকম কথা তারা বলতে পারবে না, কোনো রকম আন্দোলন তারা করতে পারবে না। ইনফ্যাক্ট যারা গণ্যমান্য ব্যক্তি ছিলেন সিরিয়ার যে দেশে যারা গণ্যমান্য লেখক, যারা কবিতা লেখেন বা মুভি হেনা যারা করেন আর কি, তারা দেশ ছেড়ে বাইরে বেরোতে পারবেন না। একটা এমার্জেন্সি লাগু করা ছিল 1963 থেকে 2011 অবধি। এরপরে কি হয় যে একটুখানি
একটুখানি আগের কথায় যাই, যখন 1963 থেকে 2000 অবধি হাফিজ আল আসাদের একটা মানে তার একটা শাসন ছিল। সেই শাসনে তো সিরিয়াস মানুষজনরা মানে প্রচন্ড হতাশায় ভুগত, কারণ তাদের গরিবী পার্সেন্ট এবং তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে তারা এতটাই গরিব ছিল, প্রায় 90%-এর বেশি সিরিয়ার মানুষজনেরা তার থেকে বেশি আর কি, মানে সিরিয়া যতজনের মানে যত মানুষ রয়েছে তার মধ্যে 10% ছেড়ে 90% মানুষ গরিব ছিলেন। মানে সিরিয়া সব থেকে মানে সিরিয়ায় দু রকমের মুসলিম থাকতো, একটা হচ্ছে 74% হচ্ছে সুন্নি মুসলিম আর 14% হচ্ছে শিয়া মুসলিম। এবার ব্যাপারটা এখানে কি হচ্ছে যে হাফিজ আল আসাদ তার ছেলে হচ্ছে বাসার আল আসাদ। হাফিজ আল আসাদ ছিলেন শিয়া মুসলিম এবং তার ছেলেও যথাযথ হচ্ছে শিয়া মুসলিম, এবং হাফিজ আল আসাদ মারা যান হচ্ছে 2000 সালে। এবার বাসার আল আলাদ তারপরে আছেন হচ্ছে সাম্রাজ্যে। তার মানে হাফিজ আল আসাদের পর তার ছেলে বাসার আল আসাদ তার সাম্রাজ্যের উপর অধিকার বসায় এবং তিনি তার সাম্রাজ্য চালান। যখন বাসির আল আসাদ আসেন তখন ভেবেছিলেন হয়তো মানে সিরিয়ার মানুষজনেরা ভেবেছিলেন হয়তো এইবার তাদের সময় এসছে, কারণ তিনি তো বাইরের দেশ থেকে, মানে এটা কিন্তু জনগণের মতামত, এটা কোনোটাই আমার মতামত না, জনগণ ভেবেছিলেন, জনগণের ভাবনা ছিল এটাই যে হয়তো তিনি বাইরের দেশ থেকে এসেছিলেন এবং তিনি হয়তো বুঝবেন যে তাদের কষ্টটা ঠিক কোথায়। এবং তার সাথে বাসার আল আসাদের বউ ছিল হচ্ছে সুন্নি মুসলিম, মানে সুন্নি, তার জাত ছিল হচ্ছে সুন্নি, এবং ভেবেছিলেন তারা সুন্নি মুসলিমদের উপর এবার তাহলে হয়তো তিনি দৃষ্টি দেবেন, তিনি হয়তো তাদের কষ্টটা বুঝতে পারবেন এবং তাদের হয়ে বাসার আল আসাদ হয়তো কাজ করবেন। কিন্তু ওই একটা কথাই আছে না যে কচু গাছের গা দিয়ে কচু গাছই জন্মায়, ওই ব্যাপারটা সেরকমই হয়েছে যে তিনিও কি করলেন, হাফিজ আল আসাদের যে অত্যাচারের মধ্যে সিরিয়ার মানুষজনরা ছিল তার থেকেও মানে ডবল অত্যাচার করা চালু করলো বাসার আল আসাদ। তিনি কি করলো যে সেই সময় যখন তিনি দখলে এসেছিলেন আর কি, তখন তিনি কি 2007 সালে একটা মানে 3 বছর ধরে 2007 সাল থেকে শুরু করে 3 বছর ধরে একটা সিরিয়ায় খরা দেখা যায়। সেই সিরিয়ায় খরা দেখা যায় এবং সেই খরার ফলে মানুষজনেরা না খেতে পেয়ে মরে। তারা একটা রুটির জন্য হাহাকার করছে। সেই সময় কি করলো, সেই দিকে বাসার আল আসাদ নজর না দিয়ে তারা কি করলো যে বিভিন্ন রকম যে তার সঙ্গী ছিল, এটা বরাবরই তাদের মানে তার বাবার আমল থেকে চালু ছিল যে আশেপাশে তাকে যারা সাপোর্ট করতো তাদেরকে একটা বড় একটা পোস্ট দেওয়া হতো এবং তাদের হয়ে কাজ করতো এবং তারা লুটপাট চালাতো আর কি, রীতিমতো দিন দাহারে তারা লুটপাট চালাতো। এবং তার যে আত্মীয়রা ছিল, তার যে মানে আত্মীয়দের মধ্যে যারা ছিল তারাও মানে সেই আর কি একটা ভিআইপি ট্রিটমেন্ট আর কি পেত। কিন্তু বাকি যারা রয়েছে, যারা মানুষ রয়েছে, জনসাধারণ রয়েছে, কোনোদিনও সেই দিকে তারা নজর দেয়নি। এর পরিপ্রেক্ষিতে কি হলো, যখন এরকম মানে ঠিক সেই সময় যখন পাশে মানে পার্শ্ববর্তী দেশগুলো যখন আন্দোলন চলে, যখন সেই দেশের ডিক্টেটরশিপ যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে রাজ্য থেকে, ঠিক তখনই কি করলো, ক্লাস 7-এ পড়া পড়ুয়ারা ভাবলেন, ক্লাস 7-এ পড়া যে পড়ুয়াটার কথা বললাম এবং তার কয়েকজন বন্ধুরা মিলে ভাবলেন যে এখনই ঠিক সময় যে তারা আগে যদি সেই দেশের যদি এরকম স্বৈরাচারী শাসকদের যদি সেই দেশের মানুষরা সরাতে পারে, কেন তারা সরাতে পারবে না। এই ভেবে তারা কি করলেন, যে স্টুডেন্টগুলো, নাবালক স্টুডেন্ট কি করলো, যে দেয়ালে মানে যে প্রিন্ট যে স্প্রে কিনতে পাওয়া যায় সেই প্রিন্ট স্প্রে দিয়ে লিখলো কি, ইজা এলথ দূর ইহা ডক্টর, অর্থাৎ ইটস ইয়োর টার্ন ডক্টর। অর্থাৎ এই কথাটা মানে হচ্ছে ইটস ইয়োর টার্ন ডক্টর। এই কথাটা বলার সাথে সাথে কি হলো, যারা বাল আসাদের যারা সঙ্গী ছিল আর কি, যারা বাল আসাদের হয়ে কাজ করতো, তাদের যখন কানে যখন কথাটা গেল যে এটা করেছিল, তখন যে গ্রামের কথা বললাম যে তারা যে সেই গ্রামের সিকিউরিটি চিফ ছিলেন হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল আতিফ নাজির। তিনি কি করলেন, তিনি ভাবলেন যদি আন্দোলন করে, সেই আন্দোলনকে যদি চুপ না করানো যায়, তাহলে যদি সবাই মিলে আন্দোলন চালু করে সেটা তো সেই সরকারের পক্ষে খারাপ হবে।
সেই জন্য তিনি কি করলেন, সেই জন্য তিনি খুঁজতে চালু করলেন যে কে এইটি লিখেছে। যখন তারা ইনভেস্টিগেশন করতে যায়, যখন একটা পুলিশের টিম ইনভেস্টিগেশন করতে যায় যে কে এই জিনিসটি করেছে, যে কারা মানে এর মধ্যে যুক্ত হয়েছে, তখন গ্রামের কোনো মানুষ মুখ খোলেনি। এবং সেই যেহেতু মুখ খোলেনি, সেখান থেকে দেয়ালে অনেক সময় বাচ্চারা অনেক কিছু লিখে থাকে স্কুলের দেওয়ালে, সেই স্কুলের দেওয়ালে লেখা থেকে হাতের লেখা মেলাতে মেলাতে সেই বাচ্চাটার খোঁজ পাওয়া যায়, যেই বাচ্চাটি দেয়ালে লিখেছিল। এবং সেই বাচ্চা সহ আরো 15 জন যাদেরকে সন্দেহ করা হয়েছিল, আরো 15 জন বাচ্চাকে জেলে নিয়ে যাওয়া হয় এবং তাদের উপর অত্যাচার চালানো হয়। অত্যাচার কথা হচ্ছে, আগেও বললাম যে কিভাবে অকথ্য অত্যাচার করা হয়েছে, নখ উপরে নেওয়া থেকে শুরু করে বিভিন্ন মানে কারেন্টের শক দেওয়া থেকে শুরু করে উলঙ্গ ধরে মারধর করা থেকে শুরু করে এক একজনের হাত পা ভেঙে দেওয়া হয়। এরপরে যখন তাদের মা বাবা যখন পুলিশ স্টেশনে গেল এবং বলল যে তাদের বাচ্চাদের ছেড়ে দেওয়ার যখন আর্জি করলো তাদের মা বাবা, এই কথাটা বলার আগে বলে দিই, সমস্ত এই ঘটনাটাই জানতে পারা গেছে বিভিন্ন নিউজ চ্যানেল থেকে এবং বিভিন্ন সোর্স থেকে ঘটনা হয়েছে। কোনো ঘটনাই আমি নিজের থেকে বানিয়ে বলছি না, সমস্ত ঘটনাটাই বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে জানতে পারা গেছে এবং সেই ঘটনাটাই আমি বলছি যে কি হয়েছে এক্স্যাক্টলি, কোথা থেকে যুদ্ধের সূচনা হয়েছে। এই যুদ্ধের সূচনা ঠিক যেখানে বলছিলাম আর কি, যেখানে মা বাবারা পুলিশ স্টেশন থেকে তার সন্তানদের যখন ছাড়াতে গেছিল, ঠিক সেই সময় পুলিশের উক্তি কি ছিল সেটা আগে বলি। পুলিশের উক্তি ছিল, তোমাদের বাচ্চাদের কথা তোমরা ভুলে যাও, দরকার পড়লে আরো বাচ্চা করে নাও, দরকার পড়লে আরো বাচ্চা জন্ম দিয়ে নাও, আর যদি সেটা না পারো তাহলে তোমাদের বউদের আমাদের কাছে পাঠিয়ে দাও, আমরা বাচ্চা পেদা করে দেখাবো। ঠিক এই উক্তি করে পুলিশ। এবং যখন দেখছে দিনের পর এরপরে কি হয়, এরপরে তার মা বাবাদের সহ মানে বহু মানে সুরিয়ার মানুষজনেরা আন্দোলনের নামে, এবং আন্দোলনের পরে প্রায় যখন আন্দোলনের নামে তখন দেখছে যে সিচুয়েশন, যখন দেখছে যে আরো মানে খারাপ থেকে খারাপতর যাচ্ছে, তখন কি করে, তখন বাশার আল আসাদ ভাবে যে না, এই বাচ্চাদেরকে মানে এবার ছেড়ে দেওয়া উচিত, যাদেরকে তারা গ্রেফতার করেছে তাদেরকে তারা ছেড়ে দিল। ভাবলো যে মীমাংসা করে দুজনের সাথে, মানে যারা আন্দোলন করছিল তাদের সাথে কথা বলে এটা ঠিক করেছে না বাচ্চাদের ছেড়ে দেওয়া হবে। যখন বাচ্চাদের ছেড়ে দেওয়া হলো, তাদের সামনে ঘটনাটা উঠে এলো। কি ঘটনা, কি না বাচ্চাদের উপর কিভাবে অকথ্য অত্যাচার হয়েছে। এই কথাটা শোনার পরে বিক্ষোভে ফেটে পড়লো শরিয়ার মানুষজনেরা, তারা আন্দোলন করতে চালু করলো এবং তারপরে প্রায় মানে এই 13 বছরের যে যুদ্ধ চললো, এই 13 বছরের যুদ্ধতে প্রায় মৃত্যু হয়েছে শরিয়ার মানুষজনের, প্রায় মৃত্যু হয়েছে 5 লাখেরও বেশি। 5 লাখেরও বেশি শরিয়ার মানুষজনদের মৃত্যু হয়েছে। এবং যারা আহত হচ্ছে, যারা হসপিটালে যাওয়ার চেষ্টা করছে, তখন বাশার আল আসাদ কি করলো, সেখানেও আর্মি মোতায়েন করে দিল, যাতে যারা আহত হচ্ছে তারা যাতে ট্রিটমেন্ট না নিতে পারে। এবং আর্মিদের রাস্তা নামিয়ে বলা হলো যে তারা যাতে আন্দোলনকারীদের উপর গুলি চালায়। এবং সেখান থেকে কিছু আর্মি সরে এসে কি করলো, যে তারা বললো যে না, আমরা সাধারণ মানুষের উপর অত্যাচার চালাবো না। তখন সেখান থেকে কিছু আর্মি সরে এসে তাদের একটা দল তৈরি করলো। সেই দলটির নাম হচ্ছে FSA, মানে ফ্রি সিরিয়া আর্মি, যার নাম হচ্ছে ফ্রি সিরিয়া আর্মি। এবং সেই আর্মির সাথে মানে এই অত্যাচারটা, যখন এই আন্দোলনটা এতভাবে সক্রিয় হলো এবং হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এবং সেই মৃতদেহ নিয়ে তারা আন্দোলন করছে, তাদের কাছে কোনো রকম বন্দুক, কোনো রকম আগ্নেয়াস্ত্র, কোনো রকম শস্ত্র ছিল না, শুধুমাত্র ইট, লাঠি এগুলো ছাড়া তাদের কাছে ছাড়া আর কোনো রকম অস্ত্র ছিল না। যখন এই ঘটনাটা আস্তে আস্তে দেশের বাইরে যেতে শুরু করে এবং এই ঘটনার সাথে, এই যুদ্ধের সাথে, এই FSA এর সাথে আমেরিকা থেকে শুরু করে ফ্রান্স, ব্রিটেন, বিভিন্ন দেশ যুক্ত হতে লাগলো। এবং সিরিয়ার সাথে কে যুক্ত হলো, একমাত্র রাশিয়া সিরিয়ার সাথে যুক্ত ছিল, কারণ সেখানে যে গ্যাস, রাশিয়া থেকে একমাত্র গ্যাস বা পাইপলাইন আনা, মানে গ্যাস একমাত্র রাশিয়াই সরবরাহ করতো সিরিয়াতে, এবং বিভিন্ন দেশে রাশিয়ারই গ্যাস মানে দিত। সেখান থেকে আস্তে আস্তে বিভিন্ন দেশ সংযুক্ত হতে থাকলো যে না, রাশিয়া থেকে তারা নেবে না। তারা কি করবে, তারা অন্যান্য দেশ থেকে, আরব থেকে তারা পাইপলাইন নেবে, আমেরিকা পাইপলাইন নেবে, এবং অন্যান্য দেশও রাশিয়া থেকে নেবে না, অন্য দেশ থেকে পাইপলাইন করে তারা নেবে। সেটা পাইপলাইনটা যাবে হচ্ছে সিরিয়ার উপর থেকে, যেহেতু সিরিয়া রাশিয়ার বন্ধু, সেটাতে সিরিয়া বাধা দেয় এবং আমেরিকাকে এবং বিভিন্ন দেশকে আর কি সেই পাইপলাইন করতে দেয় না। এবং এই জন্য আমেরিকা সহ
আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন সবাই কি করে এফএসএ অর্থাৎ ফ্রি সিরিয়া আর্মিকে যোগদান করে এবং তাদেরকে অস্ত্রশস্ত্র এবং যুদ্ধের প্রশিক্ষণ দেয়। এবং রাশিয়া এবং সিরিয়া কি করে, রাশিয়া সিরিয়াকে সাপোর্ট করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। এই যুদ্ধের এই যুদ্ধ যখন ভয়াবহ পরিস্থিতির রূপ নেয়, যখন লাখ লাখ মানুষ মারা যাচ্ছে, যখন পরিস্থিতি যখন আন্ডার কন্ট্রোল, তখনও তারপরেও বিভিন্ন দেশ কিছু কিছু দেশ সিরিয়াকে সাপোর্ট করে, কিছু কিছু দেশ এফএসএ কে সাপোর্ট করে, এবং এর ফলে কে সিরিয়াকে খাবে, কে কে সিরিয়াকে কতটা নেবে, কে 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 সিরিয়াকে সাপোর্ট করবে, এরকম একটা পরিস্থিতিতে সাধারণ মানুষ প্রায় 5 লাখেরও বেশি মারা যায়। এবং এই আন্দোলনের পরেও কোনো রকম লাভ হয়নি। এই আন্দোলনের পরও কোনো রকম লাভ হয়নি, কোনো রকম স্বাধীনতা পায়নি। তাও সিরিয়া সেই জিনিসটাকে দামিয়ে দিয়েছিল, সেই জিনিসটাকে আর কি দমিয়ে দিয়েছিল, চুপ করিয়ে দিয়েছিল। কিন্তু এখন যে এই যে বিদ্রোহীরা 11 দিনের যে স্ট্র্যাটেজি নিয়ে যে বিদ্রোহী করলো, যে আন্দোলন করলো, যে হামলা করলো, তাতে আর বাশার আল আসাদ সেটা আর রুখতে পারেনি। তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়, তাদের দেশ ছেড়ে চলে যেতে হয়। এই যে পরিস্থিতিটা হলো, এই পরিস্থিতি পরে এখন প্রশ্নটা হচ্ছে এটাই যে তারা তো স্বাধীনতা পেলো, যতবারই আমরা দেখেছি যে দেশে স্বাধীনতা পেয়েছে তারপরে তাদের ইকোনমি আস্তে আস্তে ত্বরান্বিত হতে শুরু করেছে। ইনফ্যাক্ট এই যে দেশের অবস্থা, এই যে দেশের যে কাঠামো আগে গড়াই ছিল, যে 90% গরিব মানুষ আগাগোড়ায় আর কি সিরিয়ায় 90% গরিব মানুষ ছিল, তাদের এখন ঠিক কি অবস্থা হবে, এটা এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যে তাদের খাবারের জোগাড় কে দেবে, তাদের পরবর্তী এই ক্ষমতাটা সিরিয়াটাকে কে চালাবে, এখন এই প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।